নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা কবিতা চারণ কবি, এই কবিতাটি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা ও বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। আর এর সাথে আমি তোমাদের বুঝিয়ে দেব যে কোন প্রেক্ষাপটে কেন কবি ভারভারা রাও এই চারণ কবি কবিতাটি লিখলেন। তোমাদের যদি ভালো লাগে, আশা করি খুব ভালো লাগবে, তোমরা আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে আর কি কি ধরনের প্রশ্ন আমি তো দিলে তোমাদের ভালো হবে। এমসিকিউগুলো আমি দিয়ে দেবো, খাতা পেন নিয়ে বসে যাও। দেখো, ভারভারা রাও ছিলেন তেলেগু সাহিত্যের কবি। আমাদের বাংলা সাহিত্যের কবি আছে, তোমরা জানো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শঙ্খ ঘোষ প্রমুখ। তেমনি তেলেগু সাহিত্যের কবি ভারভারা রাও। এই যে চারণ কবি, এই কবিতাটির মূল রচনা কিন্তু তেলেগু ভাষায়। আর সেই মূল রচনা তেলেগু ভাষায় হয়েছে। তার কবিতার নাম কি ছিল? কবিতার নাম ছিল কবি। তাহলে চারণ কবি কবিতাটির মূল রচনা হলো কবি, তেলেগু ভাষায়। আর এটা কি কেন কোন কোন পরিপ্রেক্ষিতে চারণ কবি কবিতাটি রচিত, কাকে উৎসর্গ করে? বলছে বেঞ্জামিন মোলায়েজকে উৎসর্গ করে এই কবিতাটি রচিত। মূল গ্রন্থ কি? মূল গ্রন্থ ভবিষ্যৎ চিত্রপটম। এই গ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। এই তেলেগু ভাষায় রচিত কবি ভারভারা রাওয়ের কবি কবিতাটি, এটি আমাদের বাংলায় কবি শঙ্খ ঘোষ অনুবাদ করলেন চারণ কবির নাম দিয়ে। বোঝা গেল? এবার এই চারণ কবি নাম দিয়ে যে কবি অনুবাদ করলেন, এটার যেমন বাংলায় অনুদিত হয়েছে তেমনি ইংরেজিতেও অনুদিত হয়েছে। ইংরেজিতে অনুবাদ কে করলেন? বলছেন ডি ভেঙ্কট রাও। আর উনি কবিতার নাম কি দিলেন? দ্য বার্ড। বোঝা গেল? এবার আমরা যাব চারণ কবি। আচ্ছা, চারণ কবি কেন বলছে? চারণ শব্দের অর্থ কি? বলছে চারণ শব্দের অর্থ হলো স্তুতি। প্রাচীন যুগে কি হতো বলতো? কিছু ভ্রাম্যমান গায়ক শ্রেণীর কবি ছিলেন। তারা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে, রাজ্যে, রাজত্বে ঘুরে বেড়াতেন এবং কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে কবিতা রচনা করতেন। ভ্রাম্যমান কবি, হ্যাঁ, তাই এদেরকেই বলা হতো চারণ কবি। বা চারণ কবি বলতে আমরা বুঝবো ভ্রাম্যমান গায়ক। বোঝা গেল? এবার দেখো, এই চারণ কবি কবিতাটি কবি লিখলেন, কবি ভারভারা রাও লিখলেন বেঞ্জামিন মোলায়েজকে উৎসর্গ করে। কীরকম? বলছে দক্ষিণ আফ্রিকা। তোমরা দক্ষিণ আফ্রিকার নাম শুনেছ? দক্ষিণ আফ্রিকায় যে সরকার আছে, বোথা সরকার, উনি কিন্তু বর্ণবিদ্বেষী। বর্ণবিদ্বেষী বলতে কি বোঝায়? বর্ণবিদ্বেষী বলতে বোঝায় যে এই সাদা চামড়া, কালো চামড়া, এই সমস্ত নিয়ে অত্যন্ত পরিমাণে উনি কি বলবো, ওই বোথা সরকার অত্যন্ত পরিমাণে এই বিষয়টাকে গুরুত্ব দিতেন। এবার দেখো, বর্ণবিদ্বেষ, যাদের সাদা চামড়া তাদেরকে অনেক বেশি অধিকার দেওয়া হতো, যাদের কালো চামড়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত রাখা হতো। এই বর্ণবিদ্বেষের প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এই স্যার বেঞ্জামিন মোলায়েজ। তো যাই হোক, বেঞ্জামিন মোলায়েজ উনি যখন উনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এবার ওনার বিরুদ্ধে যেটা দেখা যায় বর্তমানে, যে সরকারের বিরুদ্ধে মুখ খুললে কী হয়, তাকে সেই মুহূর্তে কোনো না কোনোভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাই কবি বেঞ্জামিনকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কীভাবে? তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হতো যে তিনি একজন পুলিশকে হত্যা করেছেন। ফলে কি হলো? তাকে বন্দি করা হলো এবং তার ফাঁসির হুকুম দেওয়া হলো। এবার মৃত্যুদণ্ড পাওয়ার আগের দিন বেঞ্জামিন দেখা করলেন তার মায়ের সঙ্গে। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর।
তিনি মায়ের কাছে এই আরও যারা মুক্তিকামী, এবার বেঞ্জামিন মায়ের সঙ্গে দেখা করার পর আরও যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন তাদের উদ্দেশ্যে মায়ের কাছে একটা বার্তা দিলেন, বললেন, আমি যা আছি তার জন্য আমি গর্বিত। নিপীড়নের ঝড় আমার রক্তের বৃষ্টি দ্বারাই অনুসরণ করা হবে। ভাবতে পারছো কতটা সাহসী হলে এই কথা বলতে পারে? যে আমার জীবন দিতে পেরে আমি গর্বিত, আমার এই একক জীবন। আর এই মর্মান্তিক ঘটনাটাই উদ্বুদ্ধ করেছিল কবিতা লিখতে কবি ভারভারা রাওকে। এই কবি ভারভারা রাও উনিও কিন্তু সে সময় জেলবন্দি ছিলেন, মুক্তিযোদ্ধী, উনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তা বন্দিশালা থেকেই তিনি লিখলেন, কি লিখলেন? নিয়ম কানুন যখন সব লোপাট। এইবার আমি কবিতাটা তোমাদের পড়াচ্ছি। কি বলছে? নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলে কালো মেঘের দল। ফাঁস লাগাচ্ছে গলায়, ছুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। কি বলছে? এই যে আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকার যে কাজটা করছে, এটা তো একদম অনুচিত, তাই না? তা এই স্বৈরাচারীর মুখোশ খুলে দেওয়াতে তিনি বেঞ্জামিনকে বন্দি করলেন। তাই বলল যে তাহলে সরকার নিজেই নিয়মকানুন তৈরি করলো আর নিজেই সেই নিয়মকানুনকে লোপাট করে দিল। তাই বলছে, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। কালো মেঘের দল মানে কোনো দিকেই আর আলোর বিচ্ছুরণ হচ্ছে না। ভালো ভালো মানুষকে যদি এইভাবে হত্যার করা হয়, তাহলে আর আলোর বিচ্ছুরণ কোথা থেকে আসবে? ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তাই বলছে, কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় ফাঁস লাগাচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে কোনো রক্ত চুইয়ে পড়ছে না। এখানে বলছে জনগণ, তাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। সেই আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এগুলো শোষণ করছে এই বোথা সরকার। আর এই নিরীহ মানুষগুলোর ওপর চলছে অত্যাচার। চারিদিকে কেবল নিরাশার কালো মেঘ, কোথাও কোনো আশা দেখছে না। আর যে প্রতিবাদ করছে তার কণ্ঠই রুদ্ধ করে দেওয়া হচ্ছে। আর সেই রুদ্ধ করে দেওয়া কণ্ঠের থেকে কোনো রক্ত পড়ছে না, আর এমনকি চোখের জলও পড়ছে না, যেন চোখের জলও শুকিয়ে গেছে। তারপরে কি বলছে? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। ঘূর্ণিপাক হচ্ছে আর বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বলছেন তাতে যেন মনে হচ্ছে চারিদিকে ঘূর্ণিপাক লেগেছে, বাজে, বিদ্যুতে আকাশ ভেঙে পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টি কোনো শান্তি এনে দিতে পারছে না। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। আগের দিন কবির মা গিয়েছিলেন দেখা করতে, আর ওই কবি বলেছিলেন যে আমি নিজের জীবন দিতে পেরে গর্বিত। এটা কি অন্যান্য মুক্তিযোদ্ধাদের কাছে এটা তো ইন্সপিরেশন। সেটাই বলল যে মায়ের বেদনার সেই লিপিকার স্বর, তার সেই ইন্সপিরেশনটা নিয়ে বেরিয়ে আসছে, বাতাসকে মুক্ত করে দিচ্ছে সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কবিতা, গান এগুলোকেই যুদ্ধের অস্ত্র বলা হচ্ছে, কয়েদ করে থাকে, আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয়। ফাঁসির হুকুম হয়েছে, কিন্তু তারই মধ্যে কবি সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। যে কবিতা, সে কবিতার মাধ্যমে সকলকে নিজের বলা লিপিকার স্বরের মাধ্যমে জানান দিচ্ছেন যে এই মৃত্যু গর্বের, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমরা এভাবেই নিজেদের দেশের বর্ণবৈষম্য দূর করব। মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, মৃত্যুই হয়ে গেল স্পর্ধা। আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুরে যারা আমাদের ফাঁসি দেয়, তাই তো, মানুষকে ফাঁসি দেয়, তাদেরকেই যেন ঝুলিয়ে দিচ্ছে। মোটামুটি বুঝিয়ে দিলাম।
পরের দিন এমসিকিউ নিয়ে আসবো। আমি অন্যান্য যে সাবজেক্টগুলো পড়াই, পল সায়েন্স, ফিলোজফি, তোমরা সেগুলো দেখো, কেমন লাগছে জানিও। সকলে খুব 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 ভালো থেকো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের অনেক বিদ্যা হোক, অনেক বুদ্ধি হোক। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে আগামীকাল, ঠিক আছে? আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার পড়াটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমার পলিটিক্যাল সায়েন্স, তারপরে দর্শন, সংস্কৃত, এই ভিডিওগুলোও দেখবে। আর তোমাদের জন্য অনেক ভালোবাসা দিয়ে আজকে এখানেই রাখছি।